হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আমরা আজকে করব পটল বাবু ফিল্ম স্টার এর হাতে কলমে প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো এটি অনেক হাতে কলমেরটি অনেক বড় এবং এখানে অনেক কোশ্চেন আছে। আর কোশ্চেন শেষের দিকের কোশ্চেনগুলি অনেক বড় হওয়ায় আমার একটু বেশি সময় লাগলো এই ভিডিওটি বানাতে। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যাবে। আহ, একের দাগ কি বলছে, বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো। এখানে কি হবে, পটল বাবু অভিনয়ের সময় সংলাপ হিসাবে বলেছিলেন আহ শব্দটি। অভিনয়ের সময় পটল বাবুর হাতে ছিল যুগান্তর। অভিনয়ের সময় পটল বাবুর নাকের নিচে সেটে দেওয়া হয়েছিল বাটারফ্লাই গোফ। বরেন মল্লিক এর পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন পটল বাবু। করালি বাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় রবিবার সকালে। ঠিক আছে, দেখো পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসাবে বলেছিলেন আহ শব্দটি। অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল যুগান্তর। অভিনয়ের সময় পটলবাবুর নাকের নিচে সেটে দেওয়া হয়েছিল বাটারফ্লাই কোপ। 1 মিনিট, একটু অসুবিধা হচ্ছে। বাটারফ্লাই গোফ। বরেন মল্লিক এর পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন পটলবাবু। করালিবাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় রবিবার সকালে। এরপরে বলেছে নিচের এলোমেলো ঘটনাগুলি গল্পের ঘটনাক্রম অনুযায়ী লেখো। এখানে কি বলছে, টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে 5টা টাকা আর কি। দুইয়ের কি বলছে, তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল, আছো না কি হে? দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন আপিসের গেটের দিকে। সে কি, টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা? ঠিক আধঘণ্টা পরেই পটলবাবুর ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহ ভাব নেই। ঠিক আছে, তাহলে কোন কোন ঘটনাটা আগে হয়েছিল, কোনটা পরে হয়েছিল সেইটা লিখবো। প্রথমে ছিল পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল আছো নাকি হে? এর পরের যে ঘটনাটি হলো সেটা হলো, দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন আপিসের গেটের দিকে। তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। ঠিক আধঘণ্টা পরে পটলবাবুর ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহ ভাব নেই। শেষে হচ্ছে, টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে 5টা টাকা আর কি। আচ্ছা, এরপরে সব শেষে হচ্ছে, সে কি, টাকা না নিয়ে চলে গেল নাকি লোকটা? ঠিক আছে, এরপরে 3-এর দাগ কি বলছে, গল্প থেকে এই যে অংশটি নিচে উদ্ধৃত করা হয়েছে, শুটিংয়ের সেই ব্যস্ত পরিস্থিতি তোমার নিজের ভাষায় নতুন করে লেখো। গলিতে রিহার্সেল দেওয়ার সময় পটলবাবু একটা আইডিয়া মাথায় এসেছিল, সেটা সাহস করে বলে ফেললেন, আমি ভাবছিলাম আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কা খাই, মানে অন্যমনস্কতার ভাব ফুটিয়ে তুলতে। বরেন মল্লিক তার কথাটা শেষ না হতেই বলে উঠলেন, বেশ তো ও মশাই, আপনার যুগান্তরটা এই ভদ্রলোককে দিন তো। হ্যাঁ, এইবার এই থামের পাশে আপনার জায়গায় গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। গুড, সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন, তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে দিয়ে বলেন, ওহো, আম, ওহো হো, 1 মিনিট, কেষ্ট, ভদ্রলোককে একটা গোঁফ দিয়ে দাও তো চট করে। ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কিরকম গোঁফ স্যার? ঝুপো না চড়া? চারা দেওয়া? বাটারফ্লাই? রেডি আছে সব। বাটারফ্লাই, বাটারফ্লাই, চট করে দাও, দেরি করো না। এটা আমরা নিজের ভাষায় লিখব। গলিতে রিহার্সাল দেওয়ার সময় পটলবাবু যা ভেবেছিলেন তা পরিচালককে বললেন।
পটলবাবু বললেন, তার হাতে যদি একটা খবরের কাগজ থাকে তাহলে অন্যমনস্কতার ভাব ফুটিয়ে তোলা যাবে। বরেন মল্লিক পুরো কথা শোনার আগেই সম্মতি দিলেন এবং একজন ভদ্রলোকের কাছ থেকে যুগান্তর কাগজ নিয়ে পটলবাবুকে দিলেন এবং তাকে থামের আড়ালে গিয়ে শটের জন্য রেডি হতে বললেন। চঞ্চলকেও রেডি হতে বললেন। গাড়ির পাশ থেকে চঞ্চলবাবু উত্তর দিলেন তিনি রেডি। বরেন মল্লিক বললেন, গুড, সাইলেন্স। বরেন মল্লিক শট নিতে হাত তুললেন এবং হাত নামিয়ে কেষ্টকে বললেন পটলবাবুকে একটি বাটারফ্লাই গোঁফ দিতে। ঠিক আছে। 4-এর দাগ কি বলছে? নিচের শব্দগুলোর অনুরূপ শব্দ পাঠ্য অংশটিতে পাবে, খুঁজে নিয়ে লেখো। উৎসাহহীন, নিরুৎসাহ। নিরালা, নির্জন। অপ্রত্যাশিত, অভাবনীয়। নিরুপদ্রব, নিরীহ। লাঞ্ছিত, অপদস্থ। সন্ধান, হদিস। প্রশংসা, তারিফ। পথিক, পথচারী। এরপরে 5-এর দাগ। নিচের শব্দগুলি যে ইংরেজি শব্দগুলি আছে, নিচের শব্দগুলিতে যে ইংরেজি শব্দগুলি আছে, মানে নিচের এই লাইনে বলতে হবে যে শব্দগুলি আছে, তার বদলে বাংলা শব্দ বসিয়ে বাক্যগুলি আবার নতুন করে লেখো। তাহলে নিচের বাক্যগুলিতে হবে, ঠিক আছে, শব্দগুলিতে না, বাক্যগুলিতে যে ইংরেজি শব্দ আছে, ঠিক আছে। তাহলে 5-এর দাগের 1 বলছে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ইম্পর্ট্যান্ট। তাহলে এটা আমরা যদি ইংরেজি শব্দ বাদ দিয়ে লিখি তাহলে হবে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। 2-এর দাগ কি বলছে? এই দাদুকে ডায়লগ লিখে দে, এই দাদুকে সংলাপ লিখে দে। তাহলে একজন অন্যমনস্ক বদমেজাজি প্যাডেস্ট্রিয়ান, একজন অন্যমনস্ক বদমেজাজি পথচারী, তাহলে একটু ওদিকে সরে গিয়ে ওয়েট করুন, তাহলে একটু ওদিকে সরে গিয়ে অপেক্ষা করুন। এবারে 5-এর দাগ কি বলছে? আজ তো টেগোরস বার্থডে, আজ তো ঠাকুরের জন্মদিন। সাইলেন্স, রোদ বেরিয়েছে। চুপ করো, রোদ বেরিয়েছে। থিয়েটার এর চেয়ে শতগুণে ভালো। থিয়েটার হচ্ছে রঙ্গমঞ্চ, রঙ্গমঞ্চ এর চেয়ে শতগুণে ভালো। আপনি তো বেশ পাংচুয়াল দেখছি, আপনি তো বেশ সময়নিষ্ঠ দেখছি। ঠিক আছে। এরপরে 6-এর দাগ কি বলছে? নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো। এখানে প্রথমে কি আছে? এখানে আছে দোহারা, দোহারা চেহারা, চেহারা, লোকটি দোহারা চেহারার, চেহারার, ঠিক আছে, চেহারার লিখে দাও। ব্যস্ত সমস্ত পায়ে, সুধীর বাবু ব্যস্ত সমস্ত পায়ে এদিকেই আসছেন। আমোদে মানুষ, রমেন বাবু খুব আমোদে মানুষ। অন্যমনস্ক পথচারী, অন্যমনস্ক পথচারীটি একটি লোককে ধাক্কা দিল। দরকারি কাজ, আমার কাল একটি দরকারি কাজ আছে। গম্ভীর মুখ, বাবা সকাল থেকে গম্ভীর মুখে পায়চারি করছে। নির্জন বন, নির্জন বনটিতে বাঘ ভাল্লুক থাকে। আচ্ছন্ন দৃষ্টি, বৃদ্ধ লোকটি আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এরপরে 7-এর দাগ কি বলছে? নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো। তাহলে বিশেষ্য আছে প্রস্তাব, অদ্ভুত প্রস্তাব, এ একটি অদ্ভুত প্রস্তাব। অভিনয়, ভালো অভিনয়, অভিনয়টি খুব অভিনেতাটি খুব ভালো অভিনয় করে। ফরমাস, খুব ফরমাস, চাকরিটিতে চাকরটি তার মালিক, চাকরটিকে তার মালিক খুব ফরমাস খাটান। অধ্যত্ত, বেশি অধ্যত্ত, বেশি অধ্যত্ত দেখালে নিজেরই ক্ষতি হয়। পরিশ্রম, কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রমের ফলে তার শরীর ভেঙে গেছে। সাফল্য, অত্যধিক সাফল্য, অত্যধিক সাফল্য আসলে মানুষ অহংকারী হয়ে পড়ে। উৎকণ্ঠা, তীব্র উৎকণ্ঠা, তীব্র উৎকণ্ঠার মধ্যে কাটছে আমার দিনগুলি। আত্মতৃপ্তি, আমোঘ আত্মতৃপ্তি, আমোঘ আত্মতৃপ্তিতে ভরে উঠল তার মন। ঠিক আছে। এরপরে আছে শব্দার্থ। শব্দার্থ হদিস, হদিস শব্দের অর্থ হলো সন্ধান বা খোঁজ খবর। নগণ্য, সামান্য বা তুচ্ছ গণনার অযোগ্য। সামান্য হতে পারে, তুচ্ছ হতে পারে বা গণনার অযোগ্য হতে পারে। অভাবনীয়, অপ্রত্যাশিত। ফরমাস, আদেশ বা নির্দেশ। স্মরণ শক্তি, মনে রাখার ক্ষমতা বা স্মৃতিশক্তি। বৃকোদর মানে ভীম। আগন্তুক, অতিথি। অপরিচিত, অভ্যাগত। পথচারী হচ্ছে পথিক। প্রতিপত্তি, সম্মান, মর্যাদা, প্রভাব। সম্মান হতে পারে, মর্যাদা হতে পারে, প্রভাব হতে পারে। ঠাহর, মনোযোগ দিয়ে দেখা। অপদস্থ, লাঞ্ছিত বা অসম্মানিত। পরিহাস, ঠাট্টা বা কৌতুক। নিরীহ, নিরুপদ্রব বা শান্তশিষ্ট। নির্বিবাদী, নির্বিরোধ।
নিষ্ঠুর, নির্মম বা দয়াহীন, দৃকপাত, ভ্রুক্ষেপ, ফিরে তাকানো, ঋষি তুল্য, ঋষির মতো জ্ঞানী ও শ্রদ্ধার্হ, নিরুৎসাহ, হতাশ বা উৎসাহহীন, বাজিমাত, বিপক্ষের সম্পূর্ণ পরাভব বা খেলার জয়যুক্ত সমাপ্তি, নিরিবিলি, নিরালা বা নিভৃত, বাসিন্দা, বাসকারী বা অধিবাসী, তামাশা, ঠাট্টা বা কৌতুক বা পরিহাস, রোমাঞ্চ, পুলক, আন্দাজ, অনুমান, তারিফ, প্রশংসা, আত্মতৃপ্তি, নিজের সন্তোষ, আচ্ছন্ন, অভিভূত, কদর, মর্যাদা বা যোগ্যতা। ৮-এর দাগ কি বলছে? নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ, অনির্দেশক সংখ্যাবাচক শব্দ আর পূরণবাচক শব্দগুলি খুঁজে বার করে লেখো। ৮-এর ১ বলছে, নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্য লেনে পটলবাবু ৩খানা বাড়ির পরেই থাকেন। ৩খানা সংখ্যাবাচক শব্দ। বছর ৩০ বয়স, লম্বা দোহারা চেহারা। আচ্ছা, এখানে ৩০ বলেছে, ৩০ বলেনি, তাহলে আমরা এটা লিখবো অনির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ, অনির্দেশক সংখ্যাবাচক শব্দ। হ্যাঁ, হয়ে গেল। এরপরে ৮-এর ৩ কি বলছে? ৫২ বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা অনুমান করা কঠিন বই কি? ৫২ হচ্ছে সংখ্যাবাচক শব্দ। পটলবাবুর ৯ বছরের সাধের চাকরিটি কর্পূরের মতো উবে গেল। ৯ বছর সংখ্যাবাচক শব্দ। আর তারপর এই ১০টা বছর কি না করেছেন পটলবাবু, ১০টা সংখ্যাবাচক শব্দ। সেইটের সামনে ঠিক সাড়ে আটটায় পৌঁছে যাবেন, সাড়ে আটটা সংখ্যাবাচক শব্দ। পটলবাবু ১০ আনা বিরক্তির সঙ্গে ৩ আনা বিস্ময় ও ৩ আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটি উচ্চারণ করে চলতে আরম্ভ করলেন। ১০ আর ৩ এগুলি সংখ্যাবাচক শব্দ, ঠিক আছে। ৯-এর দাগ কি বলছে? নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে বদলে লেখো, ঠিক আছে। উৎকণ্ঠা, উৎকণ্ঠিত, প্রয়োগ, প্রযোজ্য, উচ্চারণ, উচ্চারিত, বিরক্তি, বিরক্তিকর, দম্ভ, দাম্ভিক, ঔদ্ধত্য, উদ্ধত, অনুভব, অনুভূতি, পরিবেশ, পরিবেশিত, ঠিক আছে। এরপরে আছে ১০-এর দাগ, নিচের শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো। টক করে আমার মাথায় বুদ্ধি চলে এলো। ধা করে এগিয়ে এলো আমার কাছে। তিড়িং করে লাফ মেরে দূরে সরে গেল কাঠবিড়ালিটি। হন্তদন্ত হয়ে, সুমন হন্তদন্ত হয়ে এদিকেই আসছে। ঠাহর করে, অন্ধকারে ঠাহর করে পথ চলো। এরপরে আছে ঝিমঝিম করে মাথাটা ঘুরে গেল। ফিসফিস করে কথা বলছে ওরা দুজনে। টুক করে, টুক করে ফলটা মাটিতে পড়ে গেল। এরপরে ১১-র দাগ, নিচের বিশেষণগুলিকে বিশেষ্যে বদলে লেখো, ঠিক আছে। বিশেষণ গভীর, বিশেষ্য গভীরতা, বিকৃত হয়ে যাবে বিকৃতি, নির্জন, নির্জনতা, সার্থক, সার্থকতা, সংযত, সংযম, নির্বিবাদী, নির্বিবাদ, তীব্র, তীব্রতা, উচিত হয়ে যাবে ঔচিত্য, ঠিক আছে। এরপরে ১২-র দাগ কি বলছে? নিম্ন রেখাঙ্কিত অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো। নরেশ ভিড় ঠেলে এসে বলল, আপনি এই ছায়াটায় একটু দাঁড়ান। এই ছায়াটাই হবে অধিকরণ কারকে অন্তঃস্থ বিভক্তি। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। লোকটিকে কর্মকারকে কে বিভক্তি। নরেশ এক ভাঁড় চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। নরেশ হয়ে যাচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি, এক ভাঁড় চা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটলবাবুকে দিল। হাতের খাতা থেকে অপাদান কারকের থেকে অনুসর্গ, সাদা পাতা কর্মকারকের শূন্য বিভক্তি। এরপরে ১৩-র দাগ, একটি বাক্যে উত্তর দাও। পটলবাবুর কাছে যেদিন ফিল্মের প্রস্তাব আসে সেদিন ছুটির দিন ছিল কেন? পটলবাবুর কাছে যেদিন ফিল্মের প্রস্তাব আসে সেদিন ছুটির দিন ছিল, কারণ সেদিন রবীন্দ্রনাথের জন্মদিন ছিল। ১৩-২, বাজারে গিয়ে কেন গৃহিণীর ফরমাস গুলিয়ে গেল পটলবাবুর?
বাজারে গিয়ে গৃহিণীর ফরমাস গুলিয়ে গেল পটল বাবুর, কারণ সিনেমায় অভিনয় করতে হবে শুনে তিনি উত্তেজিত এবং আনন্দিত হয়েছিলেন। 13-3 থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কি ছিল? থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট ছিল মৃত সৈনিকের। 1934 সালে পটলবাবু কলকাতায় বাস করতে এলেন কেন? 1934 সালে পটলবাবু কলকাতায় বাস করতে এলেন কারণ তিনি হাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানির বেশি মাইনের একটি চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে একটি বাড়ি পেয়েছিলেন। পাঁচের দা কি বলছে, পাড়ায় থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটল বাবুর? 43 সনে পটলবাবু পাড়ায় থিয়েটারের দল গড়তে চাইলেন, তখন যুদ্ধের ফলে অফিসে ছাঁটাই হলো, তাই আর থিয়েটারের দল গড়া হলো না। পটলবাবু তার সময়নিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য কোন উদাহরণ দিতে ভালোবাসতেন? পটলবাবু তার সময়নিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য উদাহরণ দিতেন, তিনি 9 বছর হাডসন কিম্বারলিতে চাকরি করেছিলেন, একদিনও লেট হয়নি। সাতের দাগ কি বলছে, পটল বাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। পটল বাবুর এমন লজ্জা পেলেন কেন? পটল বাবু এমন লজ্জা পেলেন কেন? নরেশ বাবু যখন পটল বাবুকে জিজ্ঞেস করলেন অভিনয় করতে তার আপত্তি আছে কিনা, সেই কথা শুনে পটল বাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছিল। গগন পাকড়াশি আজ তাকে দেখলে সত্যি খুশি হতেন। তিনি খুশি হতেন কেন? পটল বাবুর অভিনয় দেখে খুশি হতেন গগন পাকড়াশি। এরপরে 14 দাগ বলছে 4-5টি বাক্যে উত্তর দাও। একের দাগ কি বলছে, আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল। কার মনে পড়ে গেল পটল বাবুর কথা? পটল বাবুর কথাই বিশেষ করে তার মনে পড়লো কেন? নিশিকান্ত ঘোষ বাবুর মনে পড়ে গেল পটল বাবুর কথা। অভিনয়ে যেমন মানুষের দরকার তার বর্ণনা, বছর 50 বয়স, বেটেখাটো, মাথায় টাক শুনে নিশিকান্ত বাবুর পটল বাবুর কথা মনে পড়ে গেল। এরপরে 14-2 গাছে কাঁঠাল গোঁফে তেল, সাধে কি তোমার কোনোদিন কিছু হয় না? পটল বাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? পটল বাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ, পটল বাবু 20 বছর আগে পাড়ায় থিয়েটার করতেন, তার সুবাদে তিনি সিনেমায় অভিনয় করবেন এই প্রস্তাব এসেছে, কিন্তু তার শর্ট তখনও নেওয়া হয়নি এবং তার অভিনয় সিনেমায় দেখানো হবে কিনা তার কোনো ঠিক নেই, তাই তার গৃহিণী এই কথাটি বলেছে। 14-3 কার উপদেশের স্মৃতি পটল বাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুলল? কোন অমূল্য উপদেশ তিনি দিয়েছিলেন পটল বাবুকে? গগন পাকড়াশির উপদেশের স্মৃতি পটল বাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুলল। গগন পাকড়াশি তাকে উপদেশ দিয়েছিলেন, একটা কথা মনে রেখো পটল। তিনি বলেছিলেন, একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসাবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট পার্টটি থেকেও। শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলো। থিয়েটারের কাজ হলো 5 জনের মিলেমিশে কাজ, সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। ধন্যী মশাই আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ওহ, বক্তাকে কোন ঘটনার ফলে তার এমন মন্তব্য? বক্তা হলেন চঞ্চল কুমার। শট দেওয়ার সময় পটল বাবুর সঙ্গে চঞ্চল কুমারের ধাক্কা লাগার শটে খুব জোরে ধাক্কা লেগেছিল। 14-5 এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি, এই অনুভব কিভাবে জাগলো পটল বাবুর মনে? পটল বাবু সিনেমাতে অভিনয়ের সুযোগ পেয়েও চিন্তায় ছিলেন তিনি 20 বছর পরে অভিনয় করতে পারবেন কিনা। শট দিতে গিয়ে তিনি দেখলেন তাকে শুধু একটি ডায়লগ দেওয়া হয়েছে, আহ! তার খুবই অপমান লাগে, কিন্তু তখনই তার গগন পাকড়াশির কথা মনে পড়ল। তিনি বলেছিলেন যত ছোট চরিত্রই হোক নিজের সমস্ত মন দিয়ে অভিনয় করতে। শেষে তিনি খুবই ভালো অভিনয় করেছিলেন, তাই তার এই কথাটি মনে হয়েছিল। 14-6 পটল বাবু ফিল্মে অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছে প্রোডাকশন ম্যানেজার নরেশ দত্তের অনেকগুলি ব্যস্ত মুহূর্ত। টুকরো মুহূর্তগুলি জোড়া দিয়ে নরেশ দত্ত নামে মানুষটির সম্পূর্ণ ছবি নিজের ভাষায় তৈরি করো।
নরেশ দত্ত ছিলেন সিনেমাটির প্রোডাকশন ম্যানেজার। তিনি একটি চরিত্রের জন্য তার জামাইবাবু নিশিকান্ত বাবুকে বলেন, তখন তিনি 50 বছরের বেঁটে টাক মাথা লোক বলতে পটল বাবুর কথা তাকে বলেন। তিনি পটল বাবুর বাড়িতে এসে তাকে শুটিংয়ের জন্য বলতে পটল বাবু রাজি হলেন। পরের দিন পটল বাবু গেলে তাকে একটু আহ, উম, আপোস করতে বললেন এবং তার দিকে সরি তাকে একটু অপেক্ষা করতে বললেন। অপেক্ষা করতে বললেন এবং তার দিকে খেয়াল দেন। কিছুক্ষণ পরে তার শট হয়ে গেলে তার প্রশংসা করেন ও কিছুক্ষণ পরে তার পারিশ্রমিক দিতে চান। এতে নরেশবাবু ভালো মানুষ বলে মনে হয়। 15-র দাগ এখানে কি বলছে, 10টি বাক্যের মধ্যে উত্তর দাও। 15-র 1, আহ, এই একটি মাত্র শব্দের উচ্চারণ কৌশলে আর অভিনয় দক্ষতায় একটা আস্ত অভিধান লিখে ফেলা যায়। শব্দটি নিয়ে ভাবতে এমনটাই মনে হয়েছিল অভিনেতা পটলবাবুর। পটলবাবুর ভাবনাধারা কি ঠিক বলে মনে হয়েছিল তোমার? আহ শব্দের উচ্চারণে কত ধরনের ভাব প্রকাশ সম্ভব বলে তোমার মনে হয়? আম, হ্যাঁ, পটলবাবুর ভাবনাধারা একদম ঠিক। আহ কথাটি নানান সুরে নানানভাবে বললে মানুষের মনে নানা অবস্থার প্রকাশ করে। চিমটি খেলে মানুষ যেভাবে আহ বলে, গরম ঠান্ডা শরবত খেলে সেভাবে আহ বলে না। এই দুটো আহ একেবারে আলাদা রকমের। আবার আচমকা কানে সুরসুরি খেলে বেরোয় আরো অনেক আরেক রকমের আহ। এছাড়া আরো কত রকমের আহ রয়েছে, দীর্ঘশ্বাসের আহ, তাচ্ছিল্যের আহ, অভিমানের আহ, ছোট করে বলা আহ, লম্বা করে বলা আহ, চেঁচিয়ে বলা আহ, মৃদুস্বরে বলা আহ, চড়া গলায় বলা আহ, খাদে গলায় বলা আহ। আবার আটাকে খাদে শুরু করে বিসর্গটায় সুর চড়িয়ে আহ, এত রকমের বলা যায়। 15-র 2 কি বলেছে, সে কি টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা? আচ্ছা ভোলা মন তো তোমার, আচ্ছা ভোলা মন তো। তোমার কি মনে হয় সফলভাবে কাজ করার পরেও কেন টাকা না নিয়েই চলে গিয়েছিলেন পটলবাবু? পটলবাবুর চলে যাওয়ার সিদ্ধান্তটি কি যথার্থ বলে মনে হয়েছে তোমার? নিজের যুক্তি দিয়ে লেখো। আমার মনে হয় সফলভাবে কাজ করার পরে পটল বাবুর মনে হয়েছিল তার মধ্যেকার শিল্পী সত্তা মরে যায়নি। আজও তার গুরু গগন পাকড়াশির উপদেশ মতো চলে তিনি ভালো অভিনয় করতে পারেন। এই সত্য জানার পর তিনি এতই খুশি হয়েছিলেন যে সেই খুশির দাম 5, 10 বা 50 টাকার অনেক বেশি মনে হয়েছিল তার। তাই তিনি টাকা না নিয়ে চলে গিয়েছিলেন। আমার মনে হয় তিনি যথার্থ কাজ করেননি। তার অভাবের সংসারে টাকা খুবই প্রয়োজন, তাই নিজের পরিশ্রমের টাকা তার নেওয়া উচিত ছিল। 15-র 3 কেমন করে শুটিং চলে তার জীবন্ত কিছু টুকরো টুকরো ছবি উঠে এসেছে এই গল্পের আনাচে কানাচে। সেই সব টুকরো জুড়ে জুড়ে নিজের ভাষায় শুটিংয়ের মুহূর্তগুলি একটি সম্পূর্ণ ছবি তৈরি করো। একটি ভারী যন্ত্রকে পিঠে করে নিয়ে এদিক থেকে ওদিকে রাখছে একটি 22 বছরের ছোকরা। সেই যন্ত্রটার ওজন 20-25 সের বা প্রায় 18 থেকে 22 কেজি। সাইলেন্স করে একজন চিৎকার করলেন এবং নরেশবাবু বললেন, এবার শট নেওয়া হবে, সবাইকে চুপ করে থাকতে হবে, কথা বলা যাবে না, জায়গা ছেড়ে যাওয়া যাবে না, ক্যামেরার দিকে যেন কেউ না আসে। তারপর আবার চিৎকার, সাইলেন্স টেকিং। একজন মোটাসোটা ভদ্রলোক যন্ত্রটির সামনে দাঁড়িয়ে আছেন এবং তার গলায় দূরবীন ঝোলানো। তিনি আবার চিৎকার করলেন, স্টার্ট সাউন্ড, রানিং অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গে চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে আপিসের সামনে থামলো, আর তার থেকে একটি মুখে গোলাপি রং মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে আপিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেলেন। পরক্ষণেই চিৎকার এলো, কাট। 15-4 অভিনয়ের নানা ধরনের প্রসঙ্গ এই গল্পে ছড়িয়ে আছে। থিয়েটার আর সিনেমার অভিনয় ধরনে সাদৃশ্য আর বৈসাদৃশ্যের কিছু কথা মনে এসেছিল পটলবাবুর। পটলবাবুর মতামত নিজের ভাষায় লিখে এ বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিজে তা জানাও। 15-4 সিনেমা থিয়েটারের মধ্যে বৈসাদৃশ্য। সিনেমা করতে ক্যামেরা লাগে, থিয়েটারে লাগে না। সিনেমায় আগে শট নিয়ে পরে তা জুড়ে দেওয়া হয় অনেক দিন ধরে, কিন্তু থিয়েটার মঞ্চে করতে হয় কিছু ঘন্টার মধ্যে। সিনেমায় যা কাজ হয় তার থেকে বেশি বরং, কিন্তু থিয়েটারে তা নেই।
15-5 কি বলছে, বছর 50-এর বেঁটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুকে তোমার কেমন লাগলো, নিজের ভাষায় লেখো। পটলবাবু চরিত্রটি আমার খুব ভালো লেগেছে। পটলবাবু খুবই আবেগপ্রবণ মানুষ। সিনেমায় অভিনয়ের নাম শুনে তিনি বাজারের ফর্দগুলি গুলিয়ে ফেললেন। তার শট কনফার্ম হলে তিনি তিড়িং করে একটা লাফ দেন। মানে তিনি যে শট দেবেন সেই সেটি কনফার্ম হলে, এবং গিন্নিকে খুশি মনে তার আগেকার দিনের থিয়েটারের কথা শোনান। তিনি খুবই সময় সচেতন ব্যক্তি। 8টার সময় দিয়েছিলেন নরেশবাবু, তিনি 8টা 7-এ পৌঁছে যান। নরেশবাবু তারিফ করে বললেন, তারিফ করলে তিনি বলেন যে তিনি চাকরি জীবনে একদিনও লেট করেননি 9 বছরে। তার কাজের প্রতি আগ্রহ দেখা যায় শুধুমাত্র শব্দটি দিয়েই তার অভিনয় প্রতিভা ফুটিয়ে তোলার মাধ্যমে। তিনি থিয়েটার প্রেমী মানুষ ছিলেন। জীবনের কঠিন পরিস্থিতিতেও তিনি অভিনয় ও গুরুর উপদেশ ভুলে যাননি। ঠিক আছে। এরপরে সত্যজিৎ রায়, কবি পরিচিতি, লেখক পরিচিতি। সত্যজিৎ রায়ের জন্ম 1921 সালে, মৃত্যু 1992 সালে। বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় অত্যন্ত জনপ্রিয় লেখক। বিশ্ববন্দিত এই চলচ্চিত্রকার একই সঙ্গে সঙ্গীত স্রষ্টা, প্রচ্ছদ শিল্পী, সাহিত্য রচয়িতা। দীর্ঘকাল সন্দেশ পত্রিকা সম্পাদনা করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থ: সোনার কেল্লা, বাদশাহী আংটি, 1 ডজন গপ্প, আরও 12। 1967 সালে তার প্রফেসর শঙ্কু শ্রেষ্ঠ সাহিত্য গ্রন্থরূপে একাডেমি পুরস্কার লাভ করেন। 1992 সালে তিনি ভারতরত্ন পান। পটলবাবু ফিল্ম স্টার গল্পটি তার 1 ডজন গপ্প থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই শেষ হলো সমস্ত প্রশ্ন উত্তর। এর পরের দিন আমরা চিন্তাশীল করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।